নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে উত্তর দিনাজপুর জেলা আদালত থেকে যে রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে গত 25শে জুলাই এবং অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 27/7/2024 তারিখ, অর্থাৎ আগের দিন থেকেই। এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 20/8/2024 তারিখ পর্যন্ত। তো এখানে উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্টের এখানে ইংলিশ স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি যেটাতে পিওন, ফার্স্ট, নাইট গার্ড এই ধরনের পোস্টে রয়েছে। তো এখানে কি কি এজ লিমিট এবং ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমি সবই আপনাদেরকে বলবো। তো যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়েও দেখতে পান। তো দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অফিসিয়াল যে নোটিশটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ, যেখান থেকে নোটিশটি রিলিজ হয়েছে গত 25শে জুলাই 2024 তারিখে। দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার হচ্ছে 22/DRC, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশান আপনাদের আমি বললাম যে 27/7/2024 তারিখ থেকে বেলা 10:30 থেকে কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 20/8/2024 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 20/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটি করা যাচ্ছে। এখানে লাস্ট ডেটের যে সাবমিশান ফিস বলেছে তার মধ্যে ফিল আপ করতে হবে, তারপরে যদি পেমেন্ট করতে যান সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি লাস্ট ডেটের আগেই কিন্তু ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন। এবং এই ফর্ম ফিল আপটি শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশানের মাধ্যম দিয়ে ফিল আপটা করা হচ্ছে, কোনো রকম অফলাইন মাধ্যম দিয়ে করানো হচ্ছে না। তো দেখুন, এখানে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে সেক্ষেত্রে এই যে একটা ইমেল আইডি দেওয়া রয়েছে হেল্প ডেস্ক কোর্ট রিক্রুটমেন্ট @gmail.com, এই জিমেল আইডিতে আপনারা মেসেজ করে জানাতে পারেন আপনাদের যে কোনো সমস্যা যদি ফর্ম ফিল আপ করার সময় আপনারা ফেস করে থাকেন। তো দেখুন, এখানে যে ওয়েবসাইট থেকে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন সেটা হচ্ছে উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট 2024.in। এই একদম সেম যে কথা লেখা রয়েছে ওয়েবসাইটটির কথা, সেটা কিন্তু একদম গুগল ক্রোমে একদম সেম লিখবেন এবং সেম লেখার পরে কিন্তু আপনাদের সামনে এই উত্তর দিনাজপুরের কোর্ট রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপের একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি সার্চ করার পর। তো সেখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে কোনো রকম প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমি আলাদা করে একটি ফর্ম ফিল আপের বিষয়ে ভিডিও তৈরি করে দেবো। তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রবলেম হয় তবেই কিন্তু আমি ভিডিওটি তৈরি করব। তো তার আগে আমি চেষ্টা করব আপনাদের কোনো রকম যাতে না সমস্যা হয় এবং আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন সেরকম সব কিছুই বলে দেবো। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহযোগ করে দেখুন এবং যে এজ ক্রাইটেরিয়া, এজ লিমিট এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলছি সেগুলো কিন্তু ভালোভাবে শুনবেন, কারণ পরবর্তী সময়ে কিন্তু আপনাদের যেন কোনো প্রবলেম ফেস করতে হয়। তো দেখুন, এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি যেটা গ্রেড 3 লেভেল অনুযায়ী আপনারা 32,100 টাকা থেকে আপনারা স্যালারি পাবেন এবং সর্বোচ্চ কিন্তু এই গ্রুপ বি ইংলিশ স্টেনোগ্রাফারের ওপর 82,900 টাকা পর্যন্ত স্যালারি পাবেন লেভেল 10 অনুযায়ী। এরপর আসছে আপার ডিভিশন ক্লার্কে, যেটা একটি গ্রুপ বি পোস্ট এবং পে লেভেল 9 অনুযায়ী কিন্তু আপনারা 28,900 টাকা স্যালারি পাবেন আপার ডিভিশন ক্লার্ক বা ইউডিসি পোস্টের ওপর প্রথমে। এবং এই চাকরির শেষের সময় কিন্তু আপনারা 74,500 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি পেতে পারেন। এরপর আসছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা গ্রুপ সি একটি পোস্ট এবং লেভেল 6 অনুযায়ী কিন্তু আপনারা 22,700 টাকা থেকে স্যালারি আপনার স্টার্ট হবে এবং সর্বোচ্চ এই গ্রুপ সি পোস্টের ওপর 58,500 টাকা কিন্তু স্যালারি পাবেন। এরপর আসছি প্রসেস সার্ভার পোস্টের ওপর, যেখানে পে লেভেল রয়েছে 5 এবং স্যালারি রয়েছে 21,000 টাকা থেকে আপনার স্যালারি শুরু হবে এবং সর্বোচ্চ কিন্তু এই পোস্টের ওপর 54,000 টাকা কিন্তু 43,000 টাকা কিন্তু স্যালারি পাবেন। তো গ্রুপ ডি পোস্ট রয়েছে, এখানে পে লেভেল 1 অনুযায়ী কিন্তু 17,000 টাকা স্যালারি আপনার প্রথম পাবেন এবং সর্বোচ্চ কিন্তু 43,000 টাকা সর্বোচ্চ আপনারা কিন্তু স্যালারি পেতে পারেন। এখানে এই সমস্ত পোস্টের ওপর যে মিনিমাম এজ লিমিট রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, যেটা অ্যাকর্ডিং টু
পয়লা জানুয়ারি 2024 অর্থাৎ পয়লা জানুয়ারি 2024 তারিখে আপনি যদি 18 বছরের ঊর্ধ্বে হন তাহলে কিন্তু আপনি এই পোস্টগুলির ওপর কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে এজ প্রুফ হিসাবে অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা গ্রান্টেড করা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্টগুলির ওপর। এবং যদি আপনারা গ্রুপ ডি এবং পিওন পোস্ট বা প্রসেস সার্ভারের উপর অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট, যেটা একটি গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা, এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই সার্টিফিকেটগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে। কিন্তু আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ইংলিশ স্টেনোগ্রাফার এই 3টি পোস্টের ক্ষেত্রে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই কিন্তু আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে অ্যাকসেপ্টেড হবে। এরপর আসি যে আপার ডিভিশন ক্লার্কের ওপর যে কোয়ালিফিকেশান কথাটাই বলেছে। আপার ডিভিশন ক্লার্ক যেটি একটি গ্রুপ বি ক্যাটাগরির পোস্ট, যেখানে বলা হয়েছে আপনাদের অবশ্যই একটি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটির তরফ থেকে, এবং আপনাকে অবশ্যই একটি 6 মাসের মিনিমাম কম্পিউটারের ওপর একটি সার্টিফিকেট থাকতে হবে। যেখানে বলেছে আপনাদের টাইপিং স্পিডে যেন মিনিমাম 40 ওয়ার্ড পার মিনিটে কিন্তু থাকে, যেটা আপনার এক্সাম কিন্তু এই কম্পিউটারে টাইপিং টেস্ট হবে এবং মিনিমাম আপনাকে 40 ওয়ার্ড পার মিনিটের স্পিড থাকতে হবে, তবেই কিন্তু আপনারা টাইপিং টেস্টে কোয়ালিফাই করবেন। এখানে আপার ডিভিশন ক্লার্কের এজ লিমিট হিসাবে বলেছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আনরিজার্ভ ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লাই করবেন তাদের 32 বছর পর্যন্ত আপার এজ লিমিট রয়েছে, এবং যারা ওবিসি এবং এসসি ক্যান্ডিডেট এই পোস্টের ওপর আবেদন করবেন তারা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত এই পোস্টের ওপর আবেদন করতে পারবেন। এরপর আসছি যারা এসটি ক্যান্ডিডেট, তারা এই পোস্টের ওপর 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ডের তরফে, এবং একটি কম্পিউটার ট্রেনিংয়ের ওপর সার্টিফিকেট থাকতে হবে, এবং কম্পিউটারের ওপর মিনিমাম 40 ওয়ার্ড পার মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে 10 মিনিট একটি টেস্টে, এবং শর্ট হ্যান্ডের ক্ষেত্রে 80 ওয়ার্ড পার মিনিটে কিন্তু স্পিড থাকতে হবে। এখানে ইংলিশ স্টেনোগ্রাফারের এজ লিমিট যেটা বলেছে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আপার এজ লিমিট রয়েছে, এবং ওবিসি এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত আপার এজ লিমিট রয়েছে। এরপর আসছি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ওপর 37 বছর এজ লিমিট রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা একটি গ্রুপ সি পোস্ট, সেখানে কোয়ালিফিকেশান হিসাবে বলেছে মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ডের তরফ থেকে, এবং কম্পিউটারের ওপর একটি ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, এবং কম্পিউটারে একটি যেটা যেন স্যাটিসফ্যাক্টরি টাইপিং স্পিড থাকে, এবং আপনাকে কিন্তু ওই টাইপিং টেস্টে কোয়ালিফাই করার পরেই কিন্তু আপনারা লোয়ার ডিভিশন ক্লার্কে সিলেকশান হবে। এজ লিমিট হিসাবে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং ওবিসি এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে লোয়ার ডিভিশন পোস্টের ওপর 45 বছর পর্যন্ত কিন্তু আপার এজ লিমিট রয়েছে। এরপর আসছে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে। গ্রুপ ডি পোস্ট একটি 8 পাসের সার্টিফিকেট থাকলেই হবে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত স্কুল বা মাদ্রাসা বোর্ডের তরফ থেকে, এবং আপার এজ লিমিট হিসাবে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত ছাড় দেওয়া রয়েছে, ওবিসি এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 43 বছর পর্যন্ত ছাড় দেওয়া রয়েছে, এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন গ্রুপ ডি পোস্টের ওপর। এরপর আসছি পিওন নাইট গার্ড ফার্স্ট পোস্টের ওপর, যেখানে বলা হয়েছে যে 8 পাস থাকতে হবে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড, যেটা মাদ্রাসা হোক বা যে কোনো গভর্নমেন্টের একটি বোর্ডের তরফ থেকে কিন্তু আপনারা পাস সার্টিফিকেট থাকতে হবে, এবং আপার এজ লিমিটের হিসাবে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত আপনারা এই পিওন বা নাইট গার্ড ফার্স্টের ওপর আবেদন করতে পারবেন। ওবিসি এসটি ক্যান্ডিডেটরা 43 বছর পর্যন্ত এই পোস্টে আবেদন করতে পারবেন, এবং যারা এসটি ক্যান্ডিডেট তারা কিন্তু এই পিওন নাইট গার্ড ফার্স্টের ওপর 45 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ যেটা আপনি বলছি, দেখুন যারা ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যান্ডিডেট তারা একটি
ইনকাম সার্টিফিকেট বা ইনকাম অ্যাসেট যে সার্টিফিকেট সেটা কিন্তু ইস্যু থাকতে হবে ব্লক ডেভেলপমেন্ট বা বিডিও অফিসের তরফ থেকে অথবা সাব ডিভিশনাল অফিসারের তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ারের তরফ থেকে। এই 3 ধরনের মধ্যে যে কোনো যদি একটি সার্টিফিকেট আপনার ইস্যু করা থাকে তাহলে কিন্তু আপনি এই ইকোনমিক্যালি ক্যান্ডিডেট হিসাবে যে আপনার রিজার্ভেশন সেটা কিন্তু পেয়ে যাবেন। এরপর আসছি যে ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা রিজার্ভেশন পেতে চান তারা কিন্তু অবশ্যই সাব ডিভিশনাল অফিসার বা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসারের তরফ থেকে যে কোনো যে সার্টিফিকেট আপনার ইস্যু করা হয়েছে এই 3টি ক্যাটাগরির মধ্যে কিন্তু যেন পড়ে। ওকে, এরপর আসছি এখানে এক্সেমটেড ক্যাটাগরি বা ফর্ম ফিল আপ চার্জ যেটা রয়েছে সেটা আমি আপনাদের প্রথমে বলে দেবো। দেখুন এখানে ফর্ম ফিল আপ চার্জ রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি এ এবং ওবিসি বি এবং ওবিসি ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফের ওপর 600 টাকা চার্জ দেওয়া রয়েছে এবং তার সাথে কিন্তু ব্যাঙ্ক চার্জ রয়েছে। এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফারের ওপরে 300 টাকা ফর্ম ফিল আপ চার্জ এবং তার সাথে ব্যাঙ্ক চার্জ রয়েছে। এরপর আপার ডিভিশনাল ক্লার্ক বা ইউডিসি পোস্টের ক্ষেত্রে 600 টাকা, আনরিজার্ভদের ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে এবং ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে পে করতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 300 টাকা ফর্ম ফিল আপ চার্জ রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা 500 টাকা পর্যন্ত ফর্ম ফিল আপ চার্জ দিতে হবে এবং তার সাথে ব্যাংকের চার্জও রয়েছে। এরপর এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্কের ওপর আবেদন করতে গেলে মিনিমাম 250 টাকা ফর্ম ফিল আপ চার্জ এবং তার সাথে যে ব্যাঙ্ক চার্জ রয়েছে সেটা মিলিয়ে কিন্তু আপনাকে পে করতে হবে। প্রসেস সার্ভারে পোস্টের ওপর আপনার ফর্ম ফিল আপ ফিস রয়েছে 400 টাকা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্ষেত্রে এবং তার সাথে ব্যাঙ্ক চার্জ রয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রসেস সার্ভারে পোস্টের ওপর 200 টাকা ফর্ম ফিল আপ চার্জ এবং তার সাথে ব্যাঙ্ক চার্জ রয়েছে। পিওন পোস্টের ওপরের ক্ষেত্রে 300 টাকা ফর্ম ফিল আপ চার্জ, ওবিসি ইকোনমিক্যাল উইকার সেকশন জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 150 টাকা ফর্ম ফিল আপ চার্জ রয়েছে। এখানে যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা আদার্স অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাড়া অন্য স্টেট থেকে আবেদন করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাপ্লিকেশান ফিটা দিতে হচ্ছে এবং যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু যারা এক্সামটেড ক্যাটাগরি রয়েছে তাদেরকেও কিন্তু এই ফর্ম ফিল আপ চার্জটা দিতে হবে। ঠিক আছে, এরপর আসছি যে আপনার এক্সামিনেশানটা কতগুলি ধাপে সম্পন্ন হবে। এখানে দেখুন মোড অফ এক্সামিনেশান ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ওপর 3টি ধাপে সম্পন্ন হবে, যেখানে বলা হয়েছে ফেজ 1-এ আপনাদের 100 মার্কসের একটি পরীক্ষা হবে, যেখানে 100টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নাম্বার করে। পরীক্ষার সময়সীমা থাকবে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা এবং রিটেন এক্সামটা আপনার অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে জেনারেল ইংলিশ তারপরে যেখানে ইংলিশের মধ্যে স্পেলিং কারেক্ট, ইউজ অফ ওয়ার্ডস, কারেক্টনেস অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন এই ধরনের কিন্তু আপনার সিলেবাস থাকবে, যেখানে নেগেটিভ মার্কিং থাকবে 0.5 প্রত্যেকটি ভুল উত্তরের জন্য। এবং এখানে যারা ফেজ 1-এ কোয়ালিফাই করবে তারা নেক্সট ফেজ 2 এবং ফেজ 3 জন্য কিন্তু আপনাদের টেস্ট দিতে হবে, যেখানে ফেজ 2 হচ্ছে ডিকটেশান বা ট্রান্সক্রিপশান টেস্ট এবং যেটাও 100 মার্কসের থাকবে, যেখানে মিনিমাম আপনার শর্ট হ্যান্ডে কিন্তু মিনিমাম 80 ওয়ার্ড পার মিনিটে স্পিড থাকতে হবে 5 মিনিটের একটি টেস্টে। এবং ফেজ 3-তে কম্পিউটার টেস্ট হবে, যেখানে বলা হয়েছে যে মিনিমাম 40 ওয়ার্ড পার মিনিটে কিন্তু আপনার স্পিড থাকতে হবে। 100 মার্কসের 10 মিনিটের কিন্তু টেস্ট ডিউরেশান থাকবে। ফেজ 2 এবং ফেজ 3-তে যারা পরীক্ষা দিতে যাবেন সেগুলো কিন্তু একই দিনে সম্পন্ন হবে এবং ফেজ 2 ফেজ 3-তে কোয়ালিফাই করলে নেক্সট ধাপে অর্থাৎ পার্সোনালিটি টেস্ট যেটা ইন্টারভিউ টেস্ট 30 মার্কসের থাকবে, যেখানে প্রতিটি পোস্টের ক্ষেত্রে 1:3 রেশিও অনুযায়ী অর্থাৎ একটি পোস্টে 3টি ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউর ক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ওপর। এরপর আসছি আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 2টি ধাপে সম্পন্ন হবে, 1.5 ঘন্টার পরীক্ষা থাকবে, যেখানে প্রিলিমিনারি পরীক্ষাটি 100 নম্বরে থাকবে, 100টি কোশ্চেন, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের মান 1 নাম্বার এবং ভুল উত্তরের জন্য 0.5 নাম্বার করে কাটা যাবে, যেখানে সাবজেক্ট থাকবে ইংলিশ জেনারেল নলেজ, রিজনিং এই ধরনের এবং প্রতিটি অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে। তো দেখুন যারা ফেজ 1-এ কোয়ালিফাই করবে তারা মেন এক্সামিনেশানের জন্য টেস্ট দিতে হবে, যেটা 2 ঘন্টার পরীক্ষা থাকবে এবং এখানে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে 100 মার্কসের কোশ্চেন থাকবে, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশন থাকবে।
ইংলিশ সাবজেক্টের ওপর এবং বেঙ্গলির ওপর কিন্তু 100 নাম্বার থাকবে। লেটার রাইটিং, ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং এই ধরনের কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। এবং মেন এক্সামে কোয়ালিফাই করলে তারা পার্সোনালিটি টেস্ট 30 নাম্বার এবং কম্পিউটার টেস্ট 20 নাম্বারে কিন্তু হবে। ঠিক আছে, এই ফেজ 1 এবং ফেজ 2তে কোয়ালিফাই করার পর রিটেন যে মার্কস থাকবে, যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু নেক্সট ইন্টারভিউ এবং প্রফিসিয়েন্সি টেস্টের হিসাবে কম্পিউটারে সেইটার ক্ষেত্রে কিন্তু আপনারা এলিজিবল হবেন তবেই। এবং ফাইনাল যে সিলেকশানটা থাকবে সেটা কিন্তু আপনার কম্পিউটার টেস্ট এবং প্রফিসিয়েন্সি টেস্টের ওপরই থাকবে। ওকে, এরপর আসছি যে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। লোয়ার ডিভিশন ক্লার্কের 2টি ধাপে এক্সাম আপনার কন্ডাক্ট করা হবে, যেখানে 1.5 ঘন্টা পরীক্ষার সময়সীমা থাকবে। 100 নাম্বারের কোশ্চেন থাকবে, 100টি কোশ্চেন থাকবে 1 নাম্বার করে, সঠিক উত্তরের মান 1 নাম্বার করে, ভুল উত্তরের জন্য 0.5 নাম্বার করে কাটা যাবে, যেখানে ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এই ধরনের সাবজেক্ট থাকবে। যারা প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাই করবেন তারা নেক্সট মেন এক্সামের জন্য পরীক্ষা দিতে হবে, যেখানে 1.5 ঘন্টা সময়সীমায় পরীক্ষা হবে। ইংলিশ এবং বেঙ্গলি সাবজেক্টের ওপর 100 নাম্বার করে মোট 200 নাম্বার পরীক্ষা হবে। ইংলিশের ওপর আপনার লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশন এই ধরনের কোশ্চেন আসবে। এবং বেঙ্গলি সাবজেক্টের ওপর 50 মার্কসের লেটার রাইটিং, ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং এগুলো থাকবে 50 নাম্বার করে। ওকে, মেন এক্সামিনেশানে যারা কোয়ালিফাই করবে তারা নেক্সট ধাপে পার্সোনালিটি টেস্ট বা প্রফিসিয়েন্সি কম্পিউটার টেস্টের ক্ষেত্রে এলিজিবল হবে। এবং মেন সিলেকশানটা কিন্তু আপনার মেন এক্সামিনেশান, পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্টের ওপরই কিন্তু যে নাম্বার পেয়েছেন সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনার ফাইনাল সিলেকশান হবে। তো এইভাবে আপনার যে প্রসেস সার্ভারের ক্ষেত্রেও কিন্তু আপনার মাল্টিপাল চয়েস কোশ্চেন থাকবে, 50টি কোশ্চেন থাকবে 2 নাম্বার করে, অর্থাৎ 100 মার্কসের। ভুল উত্তরের জন্য 0.5 নাম্বার করে কাটা যাবে। মেন এক্সামিনেশানে মার্কস অনুযায়ী কিন্তু আপনাদের পার্সোনালিটি টেস্ট ডাকা হবে, যেখানে 25 নাম্বার কিন্তু ইন্টারভিউ হবে। এবং ফাইনাল সিলেকশানটা কিন্তু আপনার মেন এক্সামিনেশান এবং পার্সোনালিটি টেস্টে যে ইন্টারভিউ সেই নাম্বার পেয়েছিলেন সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনার সিলেকশান হবে। পিওন বা নাইট গার্ডের ক্ষেত্রে আপনার এখানে 50টি কোশ্চেন থাকবে পরীক্ষাতে, 100 নাম্বারের পরীক্ষা, যেখানে 2 নাম্বার করে সঠিক উত্তরের মান এবং ভুল উত্তরের জন্য 0.5 নাম্বার করে কাটা যাবে। এবং বেঙ্গলি, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এই ধরনের কিন্তু সিলেবাস থাকবে আপনার। এখানে আপনার অ্যাপ্লিকেশান ফিজটা আমি প্রথমেই বলে দিয়েছি। তো দেখুন এখানে যে ইনস্ট্রাকশানগুলো আরও দেওয়া রয়েছে, আপনারা মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা আপনাদের থাকতে হবে পার্সোনালি, কারণ এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে পরবর্তী সময়ে আপনাদের যোগাযোগ করা হবে। আপনারা শর্টলিস্টেড হন বা রেজাল্ট আপনাদের পাবলিশ হয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওই মেসেজ করে জানানো হবে। এখানে অ্যাপ্লাই করার সময় আপনাদের একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, যেই পাসপোর্ট সাইজ ফটোটার সাইজ হচ্ছে মিনিমাম মানে ম্যাক্সিমাম 100 কেবির মধ্যে থাকতে হবে। ওকে, অর্থাৎ আপনারা যদি 100 কেবির বেশি ফটো কিন্তু সাইজ হয় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন 100 কেবির মধ্যে কিন্তু ফটো সাইজ এবং ফটো যে টাইপ সেটা হচ্ছে জেপিজি বা জেপ্যাক ফরম্যাটেই থাকতে হবে। এবং এরপর আসছি যে ফুল সিগনেচারে যে ফুল সিগনেচারে কিন্তু ফটোটা সাইজ হচ্ছে মিনিমাম ওই 100 কেবির মধ্যে থাকতে হবে। ওকে, এবং জেপিজি বা জেপ্যাক ফরম্যাটে থাকতে হবে। এবং এরপর এজ প্রুফ এবং ইসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসাবে যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করবেন সেটা সাইজ 200 কেবির ওপরে হলে হবে না, অর্থাৎ 200 কেবির মধ্যে থাকতে হবে। এবং ইমেজ টাইপ হচ্ছে ওই জেপিজি বা জেপ্যাক ফরম্যাটে। ঠিক আছে, তো এই ধরনের আরও যে কম্পিউটার সার্টিফিকেট বলুন বা গভর্নমেন্ট আইডি সেগুলো কিন্তু সবই ওই 200 কেবির মধ্যে থাকতে হবে এবং জেপিজি বা জেপ্যাক ফরম্যাটে। ঠিক আছে, তো দেখুন এখানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আপনার যদি থাকে সেটা অবশ্যই আপলোড করবেন। এবং গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এই ধরনের কার্ডের থেকে যে কোনো একটি কার্ড আপনি যদি আপলোড করেন তাহলেও কিন্তু চলে যাবে। তো দেখুন এখানে অ্যাপ্লিকেশান যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার ফটো এবং সিগনেচারটা যেন ভালোভাবে আপলোড করবেন, কারণ ফটো এবং সিগনেচার অনেকে ছবি কোয়ালিটি আবজা হওয়ার জন্য কিন্তু অনেক সময় ক্যান্সেল হয়ে যায় অ্যাপ্লিকেশান ফর্ম। তো দেখুন এখানে তারা যেন অবশ্যই ভালো করে ফিল আপ করবেন। ঠিক আছে, এবং এই পরীক্ষাটি দিতে যাওয়ার জন্য কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস বা ডিয়ারনেস অ্যালাউন্সেস দেওয়া হচ্ছে না। এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যারা সিলেকশান হবেন তাদের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে অরিজিনাল ফটোকপি সব কিন্তু আপনাদেরকে দেখাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের ক্ষেত্রে। এগুলো কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং আপনারা যদি কোনো রকম ফর্ম ফিল আপের সময় অসুবিধা বা প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনারা এই মোবাইল নাম্বারটিতে হেল্প হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানাতে পারেন যে আপনার এই প্রবলেমটা হয়েছে বা এই প্রবলেমটা আপনি ফেস করছেন, অথবা কেউ ইমেল আইডির মাধ্যমেও কিন্তু মেসেজ করে জানাতে পারেন এই হেল্প ডেস্ক কোড রিক্রুটমেন্ট .@gmail.com এই ওয়েবসাইটে।
ঠিক আছে। আপনাদের অ্যাডমিট কার্ড পরীক্ষার স্পিড পোস্টের মাধ্যম দিয়ে বা কোনো রকম বাই পোস্টের মাধ্যম দিয়ে পাঠানো হবে না, আপনাদের ওই রেজিস্টার করা মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে কিন্তু মেসেজ করে জানানো হবে এবং ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে। পরবর্তী এই রিক্রুটমেন্টের বিষয়ে যদি কোনো জানতে হয় নোটিশ, তাহলে কিন্তু আপনারা উত্তর দিনাজপুর কোড recruitment.in এই অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। ওকে, এখানে জেনারেল ইনস্ট্রাকশান এই যেগুলো আমি বললাম সেইগুলি কিন্তু এখানে বারবার করে বলা রয়েছে, এবং যারা ইতিমধ্যে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করছেন তাদের যেন অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট থাকে যখন আপনারা সিলেকশান বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবেন, এবং অরিজিনাল সমস্ত কিন্তু ডকুমেন্ট নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এক্সাম যেদিন হবে সেদিনকে মোবাইল ফোন, তারপর স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস এই ধরনের বা ক্যালকুলেটর এই ধরনের কিন্তু ইলেকট্রনিক্স যে গ্যাজেট সেগুলো কিন্তু থাকলে আপনার পরীক্ষাটি ক্যান্সেল হতে পারে। তো আপনারা পরীক্ষার দিন এই সমস্ত জিনিস কিন্তু অবশ্যই নিয়ে যাবেন না, বা ব্যাগে রাখলে সেগুলো কিন্তু হাতে বা আপনার কাছে না থাকে, ব্যাগে হাতে বা থাকে না যেন অবশ্যই। ঠিক আছে। দেখুন আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।